এখন যে সেন্সাস চলছে, এই সেন্সাসের মেইন উদ্দেশ্যটাই অনেকে বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। আর এই জন্যই মানুষের মনে এত এত কনফিউশন তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি যে কনফিউশন গুলো তৈরি হচ্ছে সেইগুলো হলো, ধরলাম আমি আমার বাবা, দাদা, মামা বা মাসির বাড়িতেই থাকি, কিন্তু আলাদা আলাদা থাকে, আলাদা সংসার করে, আলাদা খাওয়া দাওয়া করি। তাহলে আমার ফ্যামিলির আমি হেড কাকে দেখাবো, বাড়ির মালিকানা কি দেখাবো? এরপর আমার ডকুমেন্টস এক জায়গার ঠিকানায় রয়েছে, কিন্তু আমি থাকি অন্য ঠিকানায়। আমার হয়তো দুটো তিনটে বাড়ি আছে, তাহলে কোনটার জন্য করব, কিভাবে কি করব? অন্য ঠিকানায় করলে পরে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? কাজের সূত্রে বা পড়াশোনার জন্য কেউ যদি বাইরে থাকে, সেক্ষেত্রে তাকে ফ্যামিলিতে ধরবো নাকি ধরবো না? এইরকম আরো অনেক কিছু। আজকের ভিডিওতে আমি আপনাকে যে কথাগুলো বলবো, এগুলো শুনলে আপনার এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। দেখুন, এখন মানুষজনের থেকে যেটুকু তথ্য নেওয়া হচ্ছে, সেটা এই পুরো সেন্সাসের খুব সামান্য একটা অংশ। এখন সেন্সাসের যে কাজটা হচ্ছে, তার মেইন উদ্দেশ্য হলো পুরো ভারত জুড়ে যেখানে যেখানে যে কোনো বাড়িঘর বা বাড়িঘরের মতন যে যে স্ট্রাকচার আছে, সেই সমস্ত কিছুকে নোট করে ফেলা। দেখুন, আমি যদি আমার পাড়ার কথাই বলি, সেক্ষেত্রে আমার পাড়াতে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে হয় ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে, আর না হলে ওই জায়গাতে কারোর বাড়ি রয়েছে বা কোনো মন্দির রয়েছে বা কোনো স্কুল কলেজ রয়েছে বা মসজিদ রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, কোনো কারখানা থাকতে পারে, কোনো দোকান থাকতে পারে বা কোনো অফিস থাকতে পারে। এক কথায় ওই জায়গাটা হয় খালি পড়ে আছে, না হলে কোনো না কোনো স্ট্রাকচার রয়েছে। তো পুরো ভারত জুড়ে এই কোথায় খালি জায়গা পড়ে আছে বা কোথায় কোন স্ট্রাকচার আছে, সেটা লিপিবদ্ধ করাই হলো এই সেন্সাসের মেইন উদ্দেশ্য। এবার এই এত বড় কাজটা কিভাবে হবে? দেখুন, প্রশাসনিক কাজের সুবিধার জন্য দেশকে কিছু রাজ্যে বিভক্ত করা, প্রত্যেকটা রাজ্যকে কিছু জেলাতে বিভক্ত করা, প্রত্যেকটা জেলা আবার কিছু ব্লকে বিভক্ত, প্রত্যেকটা ব্লক আবার কিছু পঞ্চায়েত বা পৌরসভা নিয়ে গঠিত। এরপর প্রত্যেকটা পৌরসভা বা প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়া আবার কিছু ছোট ছোট পার্ট বা ওয়ার্ড নিয়ে গঠিত। এইরকম একটা পৌরসভা এরিয়া যদি আমি ধরে নিই, ধরলাম এইটা একটা পৌরসভা এরিয়া, এটাতে টোটাল 13টা ওয়ার্ড রয়েছে। তাহলে এর এই যে প্রত্যেকটা ছোট ছোট ডিভিশন হলো এক একটা ওয়ার্ড। এবার এই সেন্সাসের কাজের সুবিধার জন্য এইরকম ছোট ছোট এক একটা ওয়ার্ডকে যদি আমি আরো 5টা বা 6টা ছোট ছোট এরিয়াতে ভেঙে নিই, তো সেক্ষেত্রে ওই ছোট ছোট এরিয়াগুলোকে বলা হয় ব্লক বা হাউস লিস্টিং ব্লক। এই যে ঠিক এইরকম এই একটা পুরো ওয়ার্ড ছিল, যেটা 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডকে কিছু ছোট ছোট এরিয়াতে ভাগ করা, এই ছোট ছোট এরিয়াগুলোকে বলা হয় হাউস লিস্টিং ব্লক। এবার আমি যদি একজন বা দুজন সরকারি কর্মচারীদের এই ছোট ছোট এক একটা ব্লক সার্ভে করার জন্য পাঠিয়ে দিই, যে তারা এই ছোট ছোট ব্লক ঘুরে দেখুক, ওখানে কোথায় কি খালি জায়গা পড়ে আছে, কোথায় কোন বাড়িঘর আছে, কোথায় কোন প্রতিষ্ঠান আছে, তারা ওই জায়গাটা ঘুরে তার একটা রিপোর্ট বানিয়ে আমার কাছে সাবমিট করবে। তো আমি যদি সরকার হই, আর আমি যদি একজন বা দুজন সরকারি কর্মচারীদের দিয়ে এইরকম ছোট ছোট এরিয়া সার্ভে করিয়ে নিতে পারি, আর তাদের কাছ থেকে ওই ছোট ছোট এরিয়ার রিপোর্ট নিয়ে নিতে পারি, তাহলে এটাই তো আমার এই ছোট ছোট এরিয়ার সেন্সাস হয়ে গেল। আর বর্তমানে এই কাজটাই তো হচ্ছে, এইরকম এক একটা ওয়ার্ড বা এক একটা পার্টে এরকম ছোট ছোট এরিয়াতে ভাগ করা, সেই সমস্ত এরিয়াতে একজন বা দুজন করে সরকারি কর্মচারী যাবে, গিয়ে এই এরিয়ার সার্ভে করে নিয়ে আসবে, যাদের বলা হবে এনুমারেটার। তো এনুমারেটাররা গিয়ে এরকম ছোট ছোট এরিয়ার ডেটা কালেক্ট করে নিয়ে আসবে। এখন দেখুন, এনুমারেটার এই তার একটা নির্দিষ্ট এরিয়ার সার্ভে করবে কিভাবে? এনুমারেটার এই এরিয়াতে যাবে, গিয়ে ঘুরে ঘুরে দেখবে। এবার ঘুরে ঘুরে দেখতে দেখতে প্রথমে হয়তো তার চোখে একটা মন্দির পেল, তাহলে সে তার নোট করার জায়গায় লিখে দেবে যে এই লোকেশনে একটা মন্দির রয়েছে। এবার এনুমারেটার এই নোট করাটা, তার ফোনে একটা অ্যাপস থাকবে, HLO অ্যাপস বলে আছে, সেখানে সে নোট করে নেবে এবং এবং অটোমেটিক্যালি অনলাইনে ডেটা আপলোড হয়ে যাবে। তো HLO অ্যাপের ব্যাপারটা আমি সাইডে রাখলাম। একজন এনুমারেটার গিয়ে দেখলো যে এই জায়গাতে মন্দির আছে, তো সেই হিসাবে সে নোট করে নেবে এখানে একটা মন্দির আছে, কি মন্দির আছে সেটাও সে নোট করে নেবে। এবার আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখলো যে এইখানে হয়তো একটা স্কুল রয়েছে, তাহলে এই এনুমারেটার আবারও ওখানে নোট করে নেবে যে এখানে একটা স্কুল রয়েছে আর এই স্কুলের নাম এই। এবার তারপর আবার একটুখানি গিয়ে সে দেখলো যে একটা থাকার ঘর রয়েছে। এবার এনুমারেটার যখনই দেখবেন যে একটা থাকার ঘর রয়েছে, তখন এই থাকার ঘর সম্পর্কে আরো কিছু তথ্য তার নেওয়ার প্রয়োজন হবে।
এবার দেখুন, কোনো একটা থাকার ঘর বা কোনো একটা থাকার জন্য বাড়ি, তাহলে এই বাড়িতে কেউ না কেউ নিশ্চয়ই থাকেন। তো ওই বাড়িতে যারা থাকেন তাদের থাকার জন্য এই ঘর সম্পর্কে কিছু তথ্য প্রয়োজন হবে। কি ধরনের তথ্য? যেমন এই ঘরের কন্ডিশন কিরকম, এরপর এই বাড়িতে যারা থাকেন তাদের জন্য এই বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, শৌচালয়ের ব্যবস্থা আছে কিনা, আর শৌচালয়ের ব্যবস্থা থাকলে সেটা কিরকম, কাঁচা নাকি পাকা ধরনের। এরপর এই বাড়িতে ইলেকট্রিক মানে কারেন্টের ব্যবস্থা আছে কিনা, এই বাড়ির ড্রেনেজ সিস্টেম কিরকম, এখানে যে সমস্ত ব্যক্তিরা থাকেন তারা রান্না বান্নার জন্য কিসের উপর নির্ভরশীল, এছাড়া এই বাড়িতে যোগাযোগের মাধ্যম কি কি আছে, এই সমস্ত বিষয়গুলো মেইন এই বাড়ি সম্পর্কে জানার প্রয়োজন। এবার দেখুন, এই সমস্ত তথ্য শুধুমাত্র এই বাড়িটা সম্পর্কে নেওয়া হবে, এই বাড়িতে যারা রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু কোনো তথ্য নেওয়া হচ্ছে না। এই সমস্ত তথ্য শুধুমাত্র এই বাড়িটা সম্পর্কে, এই বাড়ির অবস্থা সম্পর্কে কি তথ্য নিচ্ছে, যে এই বাড়িটার মেঝে কি দিয়ে তৈরি, দেওয়াল কি দিয়ে তৈরি, ছাদ কি দিয়ে তৈরি, আর এই বাড়িটা বসবাসের জন্য কন্ডিশন কিরকম। পানীয় জলের ক্ষেত্রে তথ্য নেওয়া হচ্ছে যে এই বাড়িতে যারা থাকেন তাদের খাবার জন্য জলের তো প্রয়োজন, তো সেই জলটা কোথা থেকে আসে আর সেই সোর্সটা কতটা দূরে, এই বাড়ির সাপেক্ষে পানীয় জলের ব্যবস্থা কোথায় আছে আর কতটা দূরে আছে সেইটুকু তথ্য। এরপর শৌচালয়ের ব্যবস্থায় যে এই বাড়িতে যারা রয়েছেন তাদের ব্যবহার করার জন্য শৌচালয়ের অবস্থা কিরকম। এরপর এই বাড়িতে যারা আছেন তাদের থাকার জন্য কারেন্টের ব্যবস্থা আছে কিনা সেইটাও এই তথ্য নেওয়া হচ্ছে, সেটা শুধুমাত্র কি এই বাড়ির সাপেক্ষে, যে এই বাড়িতে কারেন্ট আসার মতন ব্যবস্থা আছে কিনা। এবার দেখুন, এই সমস্ত সুবিধা কিসের জন্য, এই বাড়িতে যারা বসবাস করছে তাদের জন্য। এবার এই সুবিধাগুলো এই বাড়িতে কতজন মিলে ব্যবহার করছে সেই সংখ্যাটা এই বাড়ির ক্ষেত্রে চাওয়া হয়েছে, আর তার জন্য ওইখানে একটা সংখ্যা চেয়েছিল যে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী ব্যক্তির সংখ্যা। এবার এখানে একটা ছোট্ট কনসেপ্ট রয়েছে, সেটা হলো পরিবার। এখানে অ্যাকচুয়ালি পরিবার বলতে বোঝাচ্ছে যে এই বাড়িটাতে যে কজন মিলে রয়েছে তাদেরকে মিলে একটা পরিবার ধরা হচ্ছে। সেন্সাসের ক্ষেত্রে এই বাড়িতে পরিবার আর আপনার রেশন কার্ড অনুযায়ী পরিবার, এই দুটো কনসেপ্ট কিন্তু আলাদা। এই সেন্সাসের ক্ষেত্রে পরিবার বলতে বোঝানো হয়েছে যে একটা বাড়িতে টোটাল যতজন লোক মিলে আছে, তো সেই জন্যই এই বাড়িটাতে এখন আপাতত যতজন বসবাস করছে সেই কজনকে মিলে একটা পরিবার ধরা হচ্ছে। আর সেই জন্যই কোনো একজন ব্যক্তি সে যদি অনেকটা সময়ের জন্য বাড়ির বাইরে থাকে বা কাজের সূত্রে অন্য কোথাও থাকে, ফলে তাকে এই বাড়ির সদস্য বলে ধরা হচ্ছে না। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই বাড়ির সদস্যের কথা বলা হচ্ছে যে এখন এই বাড়িতে সদস্য হিসাবে আছে কিনা, এই বাড়িটাকেই অ্যাকচুয়ালি একটা পরিবার বা ফ্যামিলি হিসাবে ধরা হচ্ছে। এবার দেখুন, এই বাড়িতে বাসযোগ্য ঘরের একটা বিষয় আছে। এখানে মেইন কনসেপ্টটা হলো যে এই বাড়িতে যতজন মেম্বার রয়েছেন, মানে এখন এই বাড়িতে বসবাস করছেন, তাদের থাকার মতন এই বাড়িতে কতগুলো রুম রয়েছে। দেখুন, কে কোন রুম ব্যবহার করে সেটা কিন্তু জানতে চাইনি। পরিবারের সবাই মিলে টোটাল কতগুলো রুম ব্যবহার করা হয় থাকার জন্য, শুধুমাত্র সেই সংখ্যাটা চেয়েছে। আর সেই সংখ্যাটা কোথায়? এই বাড়ির ক্ষেত্রে। এবার এখানে একটা ইস্যু আসতে পারে যে কোনো একটা বাড়িতে গিয়ে দেখা যায় যে একই বাড়ির ভেতরে তো অনেকে বাস করেন, কিন্তু সবাই আলাদা আলাদা ভাবে বাস করেন, আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে বাস করেন। আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা বাড়িতে বাবা মা রয়েছে, আর ওই বাড়িতেই তার ছেলে তার স্ত্রীকে নিয়ে রয়েছে। বাবা মা আলাদা খায়, আলাদা সংসার চালায়, ছেলে আর তার স্ত্রী আলাদা খায়, আলাদা সংসার চালায়। একই বাড়িতে থাকে কিন্তু আলাদা আলাদা সংসার চালায়, আলাদা আলাদা খাওয়া দাওয়া, আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে থাকে। এবার দেখুন, কে কার থেকে আলাদা, কার সাথে কি সম্পর্ক, এইসব কিচ্ছু কিন্তু জানতে চাইছে না। শুধুমাত্র জানতে চাওয়া হচ্ছে যে একটা বাড়িতে আলাদা আলাদা পরিবার আছে কিনা। যদি আলাদা আলাদা পরিবার থাকে তাহলে সেই সমস্ত আলাদা পরিবার এই বাড়ির ক্ষেত্রে এই সমস্ত সুবিধা কি কি আছে। এবার আপনি বলতে পারেন যে এই বাড়ির মালিকানার তথ্য তো চেয়েছে। দেখুন, এখানে বাড়ির মালিকানার তথ্য কিন্তু চাইনি। এখানে অ্যাকচুয়ালি যেটা চাওয়া হয়েছে, এই বাড়িতে যারা বসবাস করছে তারা এখানে থাকার জন্য কাউকে কোনো টাকা পয়সা বা অন্য কিছু দেয় কিনা। এটা জানতে চাওয়ার মূল উদ্দেশ্য হতে পারে যে কোনো একটা বাড়িতে এই যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো শুধুমাত্র নিজেরা ব্যবহার করার জন্য, নাকি এই সুবিধাগুলো শুধুমাত্র
অন্যের কাছ থেকে পয়সা অর্জন করার জন্য। এই সমস্ত সুবিধা নেওয়ার জন্য যদি আমাকে কাউকে কোনো টাকা পয়সা দিতে না হয়, সেক্ষেত্রে আমি যে ঘরগুলো ব্যবহার করছি বা সেগুলোকে আমি নিজস্ব ঘর বলে বলতে পারি। আর এই সমস্ত সুবিধার জন্য আমার যদি কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য আমি ভাড়া দিচ্ছি, আমি যে ঘরে থাকছি সেই ঘরে আমি ভাড়া দিচ্ছি এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য। এবার দেখুন, ওই পরিবারের প্রধানের নাম আর ফোন নাম্বারের একটা ইস্যু আছে, এখানেও একটুখানি আপনাকে বোঝাই। দেখুন, একজন এনুমারেটর এসে এই বাড়ির সম্পর্কে এই সমস্ত তথ্যগুলো নেবে। এবার এই এনুমারেটর তো নিজের মতন করে তথ্য নিয়ে নিতে পারবে না। এনুমারেটর এই বাড়িতে গিয়ে কারোর না কারোর সাথে কথা বলবে, মানে এই বাড়িতে বা এই ঘরে যারা বসবাস করে তাদের কারোর না কারোর সাথে কথা বলবে, আর তার কথার ভিত্তিতেই কিন্তু এই এনুমারেটর এই বাড়িটার এই সমস্ত অবস্থা নিজে নোট করে নেবে। এখন আমি কারোর কাছ থেকে কোনো তথ্য নিচ্ছি, তাহলে আমি রেফারেন্সের জন্য তার নাম আর ফোন নাম্বার কিন্তু নিয়ে রাখতে পারি। তো সেই হিসাবেই কিন্তু একজন এনুমারেটর যখন এই বাড়ির থেকে তথ্য নিচ্ছে, তখন এই বাড়ির থেকে একজনের নাম আর ফোন নাম্বার নিয়ে রাখবে, যদি পরবর্তীতে তার সাথে কখনো যোগাযোগের প্রয়োজন হয় সেই উদ্দেশ্যে। এবার তাহলে এই বাড়ি থেকে কার নাম আর ফোন নাম্বার নেবে? তো সেক্ষেত্রে সাধারণ একটা কনসেপ্ট হলো যে একটা বাড়িতে বা একটা পরিবারে নর্মালি যিনি প্রধান থাকেন, ওই বাড়ি সম্পর্কে তার সাথেই কথাবার্তা বলা উচিত। সেই হিসাবেই এই বাড়ির বা এই পরিবারের প্রধানের নাম আর ফোন নাম্বার এখানে চাওয়া হচ্ছে। এবার এই প্রধান হিসাবে আপনি যে কোনো কাউকে রাখতে পারেন। আপনার যদি 4 জন বা 5 জনের একটা ফ্যামিলি হয়, ওই 4-5 জনের ভেতর যে কোনো একজনকে আপনি নিজের ইচ্ছায় প্রধান হিসেবে এখানে নাম আর ফোন নাম্বার দিতে পারেন। তো খুব সাধারণ অর্থে একজন এনুমারেটর একটা বাড়ি সম্পর্কে তথ্য নিল, এর একটা রেফারেন্স হিসাবে এই বাড়ির একজনের নাম আর ফোন নাম্বার নিয়ে রাখা, এটা হচ্ছে মূল বিষয়। তো একজন এনুমারেটর একটা বাড়ির সম্পর্কে এইভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। এবার এই বাড়ির তথ্য সংগ্রহ হয়ে গেল, এনুমারেটর এই সমস্ত ডেটা মোবাইল দিয়ে আপলোডও করে দিল। এরপর এনুমারেটর আরো একটা বাড়িতে গেল, সেই বাড়িতেও হয়তো এইরকম তথ্য নিয়ে সেইভাবে আপলোড করে দিল। এইভাবে একজন এনুমারেটর তার এরিয়াতে যতগুলো বিল্ডিং বা কনস্ট্রাকশন বা স্ট্রাকচার আছে, সমস্ত স্ট্রাকচারের তথ্য নিয়ে ফাইনালি আপলোড দিয়ে দেবে। আর এইভাবে এইরকম একটা এরিয়ার সেন্সাসের ফার্স্ট ফেজটা কমপ্লিট হবে। এখন সেন্সাসের ফার্স্ট ফেজ চলছে, এই ফার্স্ট ফেজে গৃহ গণনা হচ্ছে, অর্থাৎ ঘর গণনা, হাউস সেন্সাস হচ্ছে। হাউস সম্পর্কে তথ্য নিতে হচ্ছে, হাউসের ভেতরে যারা আছেন তাদের সম্পর্কে কিন্তু কোনো স্পেসিফিক তথ্য নিতে হচ্ছে না। এবার আমি আসি সেলফ এনুমারেশনের ব্যাপারে। দেখুন, এই এনুমারেটর একটা বাড়িতে গিয়ে যে তথ্যগুলো গ্রহণ করছে, এবার সেই তথ্যগুলোই আপনি আগে থেকে অনলাইনে আপলোড করে দিতে পারেন। ব্যাপারটা কিরকম? ধরুন এইখানে মিস্টার জেড তার 4 জনের ফ্যামিলি নিয়ে থাকে। আমি বোঝার খাতিরে ধরে দিলাম এটা একটা ঘর আছে, এই ঘরে মিস্টার জেড তার 4 জন সদস্যের ফ্যামিলি নিয়ে থাকে। এবার এই এনুমারেটর যখন এই বাড়িতে যাবে, তখন মিস্টার জেড এর এই ঘর সম্পর্কে বিভিন্ন তথ্য নেবে। এবার এটা হচ্ছে 16ই আগস্ট থেকে শুরু হবে। মিস্টার জেড চাইলে তার এই ঘর সম্পর্কে সমস্ত তথ্য আগে থেকে দিয়ে রাখতে পারে, সেটাকেই বলা হচ্ছে সেলফ এনুমারেশন। মিস্টার জেড যদি সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে, এর মানে হলো যে এই মিস্টার জেড তার এই ঘর সম্পর্কে সমস্ত তথ্য, অর্থাৎ এই সমস্ত তথ্য আগে থেকেই অনলাইনে আপলোড করে রেখেছে। এবার অনলাইনে আপলোড করলে সে একটা SEID নাম্বার পাবে। এরপর 16 তারিখ বা তারপরে একজন এনুমারেটর যখন এই বাড়িতে আবারও সার্ভে করার জন্য যাবে, তখন মিস্টার জেড তাকে বলবে যে আমি অলরেডি আমার এই বাড়ি বা এই ঘর সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে রেখেছি, এইটা হচ্ছে তার SEID নাম্বার, আপনি এই নাম্বারটা নিন, নিয়ে সবকিছু মিলিয়ে নিন, আমি কনফার্ম করে দিচ্ছি, আপনি মিলিয়ে সাবমিট করে দিন। এতে সুবিধা কি? এতে সুবিধা হলো যে এনুমারেটরের এই সমস্ত তথ্য নিতে কিছুটা তো সময় লাগবে, ইনি যদি আগে থেকে সেই তথ্যটা দিয়ে রাখে, তাহলে এনুমারেটরের আর ওই টাইমটা লাগলো না, তার একটু কম সময় লাগলো। এনুমারেটর এই বাড়ি সম্পর্কে তথ্য নিতে সময় একটু কম লাগলো। এটা হচ্ছে এই সেলফ এনুমারেশনের সুবিধা। এবার আমি ধরলাম যে মিস্টার জেড এর এখানে তো একটা বাড়ি আছে, মিস্টার জেড এখানে থাকে। এবার অন্য একটা জেলায় বা অন্য কোনো রাজ্যে মিস্টার জেড এর আরো হয়তো 2টো বাড়ি আছে। এই বাড়ি দুটোতে মিস্টার জেড তেমন খুব একটা যান না, মাঝে মাঝে যান। এবার দেখুন, এই মিস্টার জেড সেলফ এনুমারেশন করুক বা না করুক, এই বাড়িতে যেমন একজন এনুমারেটর যাবে, ঠিক একই রকম এইখানে অন্যান্য এরিয়াতে যে সমস্ত বাড়ি রয়েছে, সেই সমস্ত এরিয়াতে সেই সমস্ত বাড়িতে কিন্তু
অন্য একজন এনুমারেটর যাবেন। এবার ব্যাপারটা হলো যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা ফ্যামিলি নর্মালি যে জায়গাতে থাকে, মানে যে বাড়িতে থাকে, সেই বাড়ির সম্পর্কেই এই সমস্ত তথ্যের প্রয়োজন। ধরুন যে বাড়িতে থাকে না সেই সমস্ত বাড়ির সম্পর্কে কিন্তু এই সমস্ত তথ্যের খুব একটা প্রয়োজন নেই। আর এই জন্যই আপনি বা এই মিস্টার জেড যে বাড়িগুলোতে থাকে না বা যে বাড়িটা নর্মালি ফাঁকা পড়ে থাকে বা মাঝে মাঝে যায়, সেই সমস্ত বাড়ি বা সেই সমস্ত ঘরের সম্পর্কে সেলফ এনুমারেশন করার প্রয়োজন নেই। সেলফ এনুমারেশন শুধুমাত্র সেই সমস্ত ঘরের ক্ষেত্রেই প্রয়োজন বা আপনি করতে পারেন যেখানে আপনি বর্তমানে থাকেন। সবশেষে এই সেন্সাস বা সেলফ এনুমারেশন নিয়ে একটা কথা বলা যায় যে আপনি যে জায়গাতে রয়েছেন, অর্থাৎ যে বাড়িতে বা যে ঘরে থাকছেন, সেই ঘর সম্পর্কে যদি এই সমস্ত তথ্য নিজে দিতে চান সেক্ষেত্রে সেলফ এনুমারেশন করতে পারেন। আর যদি মনে করেন যে আমি কিছু বুঝতে পারছি না বা আমার ডাউট হচ্ছে, হয়তো এরকম হচ্ছে যে আমি মালিকানা কাকে দেবো বুঝতে পারছি না, আমার ঘরের কন্ডিশন হয়তো এরকম, তাহলে এর সাপেক্ষে আমি কি তথ্য দেব, আমার হয়তো দুটো তিনটে বাড়ি আছে, আমি কোন বাড়িটার জন্য করব, আমার কেউ একজন হয়তো বাইরে থাকে, তাহলে তাকে আমি ফ্যামিলিতে ধরবো কি ধরবো না, এইরকম কোনো সমস্যা বা কোনো ডাউট যদি মনে হয়, আপনার সেলফ এনুমারেশন করার প্রয়োজন নেই। এটা নিয়ে খুব একটা চাপ নেওয়ারও কিছু নেই, কোনো চাপ নেওয়ার কিছু নেই। আপনি যে জায়গাতে আছেন বা যে জায়গাতে থাকুক না কেন, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন এনুমারেটররা যাবে, গিয়ে সেই সমস্ত বাড়ি বা সেই সমস্ত ঘরের এই সমস্ত কন্ডিশন শুনে তিনি নোট করে নেবেন। আপনার আমাদের এই সেন্সাস নিয়ে খুব একটা চাপ নেওয়ার কিছু নেই।